ওই দিন থেকে আম্মুর কথা এটাই, প্রত্যেকদিন আন্দোলনে যাওয়ার আগে তুমি গোসল করে যাবা, শেষ 2 রাকাত নামাজ পড়ে যাবা, আমি সব সময়ের জন্য প্রস্তুত আছি তোমার লাশ নেওয়ার জন্য। ফিলিস্তিনের একজন যুবককে বা ফিলিস্তিনকে আহ বেঁধে রাখছে, একপাশে ইসরায়েল, একপাশে আমেরিকা, একপাশে ইন্ডিয়া। কেন সাহস হবে না, বা কেন আমি ষষ্ঠ, ধরেন যে আজকে আপনি আমাকে বললেন যে ষষ্ঠ মন্ত্রী সালাউদ্দিন আহমেদকে কেন গালি দিলা, আমি গালি দেওয়ার সাহসটা কেন পাবো না? ওই বৃদ্ধটা যদি নিরাপত্তা না পায় তাহলে আমি গালি দিব না কেন? আমার দাদির বয়সী, আমার নানির বয়সী, আমি যদি ওইখানে ইমাজিন করি একটা বোন রেপড হচ্ছে, আমি আমার বোনটার জায়গায় যদি একটাবার চিন্তা করি, ভাই হিসেবে আমার মাথা যত শান্ত হই না কেন আমার রক্ত গরম হয়ে যাবে। আমি আমার বাবার জায়গায় যদি আমি রামিসার বাবাকে ধরি, আমার মাথার কোন জায়গায় যাবে আপনি চিন্তা করেন। শহীদ আলী রায়হানের মায়ের জায়গায় যদি আমি আমার মাকে কল্পনা করি, তাহলে আমার শক্তি, আমার সাহস কোন জায়গা থেকে আসবে? ওই আহত, ওই মানে জুলুমের শিকার হওয়া প্রত্যেকটা মানুষের তীব্র ক্ষোভ, অভিমানগুলা আমাদের কাছে এসে শক্তি হিসেবে, শক্তির জায়গা হিসেবে কাজ করে, আর কিছু না। আপনার মায়ের প্রসঙ্গে একটু আসি। আপনি প্রায় বলেন যে আপনার পেছনে, এই যে আপনার পথ চলা, দীর্ঘ পথ চলার পেছনে আপনার মায়ের অবদান সবচেয়ে বেশি। কিন্তু আমরা সাধারণত এটা দেখি যে রাজনীতি করতে গেলে ছেলেরা তখন কিন্তু মায়েরা বাধা দেয় যে না বাবা তুমি এটা করো না। কিন্তু আপনার বিষয়টা একটু ভিন্ন, যে আপনার মা আপনাকে সাপোর্ট করেছে। এ ব্যাপারে যদি কিছু বলতেন। আম্মু শুরু থেকে এমন ছিল না। আহ, আমি যখন রাষ্ট্র ইউনিভার্সিটিতে আসি, আম্মু আমাকে মাথায় হাত বুলাই দিয়ে অনেক বলে দিচ্ছে যে বাবা তুমি আর এই ধরনের কোনো মুভমেন্টে যাও না। আমি 18 কোটা সংস্কার আন্দোলনেও আমি ছিলাম। আমি তখন ঢাকায় তামিলনাড়ুতে আমি পড়াশোনা করতেছি তখন। তো এটাতে মানে একজন কি প্রথম পর্যায়ে এসেই আন্দোলন, ঢাকা শহরে এসেই আন্দোলনের নাম আর কি। তো এগুলা করছি, বা ক্যাম্পাসে অনেক এই ধরনের অনেক মুভমেন্টে যাওয়া হয়েছে। তো আম্মু বললো যে তামিলনাড়ু তো একটা জায়গা, ওখানে তোমার একটা সেফটি আছে, রাজশাহী ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি কালচার কিন্তু কখনো ভালো হবে না, তুমি এগুলো ছেড়ে দাও। আমি গিয়েই 3 মাসের মাথায় একটা প্যালেস্টাইন মুভমেন্ট করলাম। প্যালেস্টাইন মুভমেন্টের আমি যেহেতু সাংস্কৃতিক কর্মী ছিলাম, একটা পারফর্মিং আর্ট করলাম, যে একটা ফিলিস্তিনের একজন যুবককে বা ফিলিস্তিনকে আহ বেঁধে রাখছে, একপাশে ইসরায়েল, একপাশে আমেরিকা, একপাশে ইন্ডিয়া। তো আমেরিকা আর ইন্ডিয়াকে যখন দেখানো হয়েছে, আওয়ামী লীগের তো ব্যাপক হারে হয়েছে। সমানে আমার বাসা থেকে ওই সময় আব্বুর নামে একটা মামলা হলো এবং আব্বুকে ধরে নিয়ে গেল। এবং আমার সমানে ফোন কল থ্রেড আসা শুরু করলো। তো তখন আম্মু বললো তোমার আর বাংলাদেশে থাকার দরকার নেই, আমাকে জাপানে যাওয়ার প্রসেস করলো। আমার হচ্ছে নভেম্বর 2024 আমার জাপান চলে যাওয়ার কথা ছিল। আমি নাট্যস জেএলপিটি বা যা যা আছে এগুলো আমি সব এগুলার প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। তো আম্মুর সাহসটা মূলত হয় যে 23 তারিখে, 23 জুলাই, 23 জুলাই না, 16 জুলাই, 17 জুলাই থেকে উনি মোটামুটি নিজেকে শক্ত করে নিচ্ছিল। আম্মু পুরা ওই আন্দোলনের পুরা মাসটাই আম্মু রোজা ছিল। আহ, এবং মানে যেদিন থেকে আমার নামে মামলাটা হয় ওই দিন থেকে উনি অনেক বেশি প্যানিক হওয়া শুরু করে। এবং আপনার 23 তারিখ থেকে, 23 তারিখে, 23 তারিখে কেন বললাম যে 23 তারিখ থেকে আম্মু শক্ত হয়ে গেছে? আব্বু হচ্ছে যেহেতু ব্রেন স্ট্রোক করছে, উনি একজন পেশেন্ট। তো বাড়ি চাল ডাল তো ঢুকাইতে দেয় নাই। আওয়ামী লীগ এবং ডিবি সব পুরো আমার বাসা ঘেরাও করে রাখছে, তাদের একটাই দাবি যে সালাউদ্দিনকে ফেরত নিয়ে আসে। তো তখন অলরেডি 3 বার আমাদের সমন্বয়ক পরিষদ মানে বাতিল হয়ে গেছে আর কি। কেউ এসে বলে যে আমরা আর এই আন্দোলনে নাই, আন্দোলন শেষ। কেউ এসে বাসায় চলে গেছে সবাই, এখানে টিকে আছি যেহেতু। সো তারা বললো যে একটাই শর্ত, বাইরে যাইতে দিব, তাকে বাসায় নিয়ে আসতে হবে। আম্মু বারবার রিকোয়েস্ট করা শুরু করলো 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। এর মাঝখানে তো নেট চলে গেছে। 23 তারিখে যখন আব্বু মানে মারাত্মক লেভেলে অসুস্থ হয়ে গেল, এবং আহ রাতে আহ আপনার কাঁধে করে নিয়ে রাতে একটা একটা জানালার আমাদের বাসা তো অনেক বেশি সাজালো গোছালো না, মানে টিনের বাসা আর কি, টিনের বেড়া টেড়া আছে। তো একটা জানালা সরায় আম্মু জাস্ট পিছনের গেট দিয়ে আব্বুকে আপনার কি বলে ধানের জমি যেগুলো আছে, আমরা তো গ্রাম এলাকায়, ওই ধানের জমির ভিতর দিয়ে কাদা দিয়ে আব্বুকে নিয়ে গেল কাঁধে করে, একজন মহিলা মানুষ নিয়ে দাদু বাড়িতে উঠলো। এবং আম্মু ওখানে আমাকে ফোন করে বলল, ওই দিন থেকে আম্মুর কথা এটাই, প্রত্যেকদিন আন্দোলনে যাওয়ার আগে তুমি গোসল করে যাবা, শেষ 2 রাকাত নামাজ পড়ে যাবা, আমি সব সময়ের জন্য প্রস্তুত আছি তোমার লাশ নেওয়ার জন্য। এবং ওখান থেকে আজ পর্যন্ত, কারণ উনি চিন্তা করছে যে মানে আমার সন্তান খারাপ কিছু করতেছে না,
আর তারা তাদের মানবিক জায়গা তাদের নাই, যে তার আব্বুর টোটাল লাইফটাই কিন্তু মানে শেষ হয়ে গেছে। উনি জেলে থাকতে ব্রেন স্ট্রোক করছে, এবং আব্বুর এখন ওই শক্তি নাই। আমি যখন ধরেন মাহফিলে একটা ইসলামী গান গাইতাম, গান গাওয়ার পরে যদি কোনো পুরস্কার পাইতাম বা যদি কোনো ইয়া পাইতাম, আমার আব্বুর থেকে বেশি খুশি কেউ হইতো না। সেই মানুষটা আমি যখন জুলাইয়ের পরে বাড়ি গেলাম 6-7 বছর পরে, আমি দেখি যে 3টা চেয়ার, মাঝখানে চেয়ারে আমি বসে আছি, আম্মু ডান পাশে, আব্বু বাম পাশে এসে বসছে। এতগুলা ক্যামেরা দেখে আব্বু ভয় পাচ্ছে যে কি হয়েছে না হয়েছে, মানে উনি ওনার সেন্সে নাই। আমি যখন বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে আব্বু বলতেছে যে আব্বু তোমাকে একটা কথা বলি। আমি বললাম জি বলেন। কোনো কথা না, উনি জাস্ট ডিরেক্ট বলতেছে যে আমি আমার জীবনে আমার 30,000 টাকার মতো ঋণ আছে, তুমি একটু এই ঋণগুলো শোধ করে দিবা। তো অবাক করা ব্যাপার যে এত বছর পর আমি বাসায় আসছি বা এগুলো কিছুই তার মাথায় কাজ করতেছে না। তার মাথায় ওই একটা জিনিস কাজ করতেছে, উনি কিন্তু একটা সময় গিয়ে লাখ লাখ টাকার ব্যবসা করছে, কিন্তু ওনার ঋণের সংখ্যা হচ্ছে মাত্র 30,000 টাকা। ওই 30,000 টাকার জন্য উনি ঘুমাইতে পারেন। তো আমাকে তখন ওইটা বলতেছে, আব্বু এত অসুস্থ, মানে ওনার এই আন্দোলনের সাথে মানে ওনার তখন আর সেন্স নাই, এগুলা কাজ করতেছে না। ওনাকে যখন কষ্ট দিছে, স্বামীর শোক, সন্তানের শোক, দুইটা মিলে আম্মুকে এমন ভাবে শক্ত করে তুলছে, উনি এখন পর্যন্ত ওনার একটাই কথা, তুমি এ করো বা করো, আল্লাহ যখন নেয়ার আল্লাহ তখন নিয়ে নিবে।